Hello students, warmly welcome to our online video class. I am your Mahudharam, English Department, Sheikh Abdullah Mullah School and College. Today I am going to take a class for class 10 and my class is organized by the authority of Sheikh Abdullah Mullah School and College. So, my dear class 10 students, how are you all? I know you are not well because this is your last year and you are stay at home in a boring life, right students? I'm very sorry to say that it's really not happened. শেষ বছর তোমাদের কত আনন্দে কত মজা করে একটা স্কুলে শেষ বছর কাটাবে সেই জায়গায় তোমাদেরকে এই লকডাউনের মাঝে পড়ে করোনা ভাইরাসের জন্য বাসায় থাকতে হচ্ছে। এটা আসলে খুব sorrowful fact. So don't worry students, আমাদের সময় কেটে যাবে, আমরা করোনা ভাইরাসকে জয় করতে পারবো এবং আবার সুন্দরভাবে স্কুলে ফিরে আসতে পারবো সেই প্রত্যাশায় আমি আজকে আমাদের ক্লাস শুরু করছি। So students, today I am going to take your English first paper. My dear class 10 students, you know English first paper and my topic is Unit 11. Unit 11, Lesson 3, the renewable energy sources. Most of the students is little bit worried for this unit because অনেক স্টুডেন্টদের কাছে মনে হয় যে এটা একটু টাফ ইউনিট বা এটার টেক্সটগুলো একটু কঠিন, but truly feel that it's not a major tough or it's not a big tough for to learn this unit. কেন স্টুডেন্টস রিনিউয়েবল এনার্জিটা তোমরা যদি বুঝো তাহলে দেখবা যে এটা মোটেও খুব কঠিন একটা লেসন বা টেক্সট না। সো আমি আজকে তোমাদের এই রিনিউয়েবল এনার্জি টেক্সটের উপরে আমি একটা ক্লাস নিচ্ছি এবং খুব সুন্দর একটা কন্টেন্ট তৈরি করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সো স্টুডেন্টস, ফার্স্টলি আমরা একটু বুঝে নেই যে রিনিউয়েবল এনার্জি সোর্সেস বলতে আমরা কি বুঝি। রিনিউয়েবল এনার্জি সোর্সেস নবায়নযোগ্য শক্তির উৎস। আচ্ছা, তো নবায়নযোগ্য শক্তির উৎস অ্যাকচুয়ালি ফার্স্ট আমরা বুঝে নেই যে হোয়াট ইজ দ্য এনার্জি সোর্সেস। এনার্জি সোর্সেস হচ্ছে সেই জিনিসগুলো যা দিয়ে আমাদের এখন বর্তমান মডার্ন ওয়ার্ল্ডটা চলছে। যদি আমাদের এই এনার্জি সোর্সেস গুলো না থাকতো, তেল, অয়েল, পেট্রোল, ডিজেল, ন্যাচারাল গ্যাস, ইলেকট্রিসিটি এক্সেট্রা এক্সেট্রা, এগুলো যদি না থাকতো তাহলে আমাদের ওয়ার্ল্ড আর চলতো না, থেমে থাকতো। সুতরাং এই যে এনার্জি সোর্সেস গুলো এগুলো আমাদেরকে কি করছে, মডার্ন থেকে মডার্নাইজ করছে, মডার্ন থেকে ডিজিটালাইজ করছে। ওকে স্টুডেন্টস, তো নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি সোর্সেস অলওয়েজ been a major fact in this world throughout history, and there are two major type of renewable energy. তোমরা একটু খেয়াল করে দেখো, number one is renewable energy sources and number two is non-renewable energy sources. একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস এবং আরেকটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস। আসলে একটু বুঝে নেই রিনিউয়েবল এনার্জি সোর্সেস কি আর নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস কি। ওকে স্টুডেন্টস, renewable energy sources are the energy sources which are constantly and naturally replenished and never run out. কি বলেছে স্টুডেন্ট? রিনিউয়েবল এনার্জি সোর্সেস হচ্ছে সেই ধরনের শক্তির উৎস যা কিনা অনবরত রয়েছে, প্রাকৃতিকভাবে রয়েছে এবং সেটা কখনোই শেষ হবে না, অসীম। সেটা শুধু আমরা কোনো কিছু ব্যবহার করলে একসময় সেই ব্যবহারযোগ্যতা শেষ হয়ে যায়, কিন্তু রিনিউয়েবল এনার্জি সোর্সেস এমন এনার্জি সোর্সেস যা কখনো শেষ হবার নয়। ঠিক আছে, ইটস নেভার রান আউট। সো এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? ইয়েস,
the sunlight. So one of the big renewable energy sources is our sunlight. এবার আমরা একটু নন রিনিউয়েবল এনার্জি সোর্সেসটা কি সেটা বুঝি। নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর ফাইনাইট, সীমিত। So they are costly and they are not environment friendly. নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস হচ্ছে সীমিত, সীমিত মানে এটা শেষ হয়ে যাবে, এটা আমরা জীবন ভর বা যুগের পর যুগ, ডিকেড পর ডিকেড আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো না। এবং কি হবে, এটা এটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে, আগের চাইতে অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে। পেট্রোল, ডিজেল এই সব কিছুর এখন অনেক বেশি দাম বেড়ে যাচ্ছে এবং আগামী কয়েক দশকে এগুলো আরো দাম বেড়ে যাবে, অনেক কস্টলি হবে যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে না। এবং এই কারণে বলা হয় যে এগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, পরিবেশ বান্ধব নয়। এগুলোর কারণে আমাদের অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদের অ্যাটমসফিয়ারে নির্গত হয় এবং আমরা অনেক বেশি কি ন্যাচারাল ডিজাস্টারের মুখোমুখি হই। সো স্টুডেন্টস, চলো আমরা রিনিউয়েবল এনার্জি সোর্সেস নিয়ে খুব সুন্দর একটা কন্টেন্ট করেছি এবং সেই কন্টেন্টটা স্টার্ট করি। সো স্টুডেন্ট, লেটস watch and learn a content about renewable energy. Let's go. So students, welcome to our online video class, and this is my content and all of you are very welcome to you. Introduction slide, that is your Mahmuda Madam, Assistant Teacher English, Sheikh Abdullah Mullah, School and College, Sheikh Jatabari, Dhaka. And today I am going to take a content of English first paper class 9 and 10, especially class 10, unit 11, lesson 3. Learning outcomes or learning objectives. By the end of the lesson, the students will be able to 1. Describe familiar object. পরিচিত জিনিসগুলো বর্ণনা করতে পারবে। পার্টিসিপেট ইন কনভারসেশন, ডিসকাশন, অংশগ্রহণ করতে পারবে বিভিন্ন আলাপচারিতা বা বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে বা সমালোচনার মাধ্যমে। নাম্বার 3, ডিসক্রাইব দ্য অল্টারনেটিভ সোর্সেস অফ পাওয়ার। অল্টারনেটিভ বা একটার বদলে আরেকটা সোর্সেস অফ পাওয়ার সম্পর্কে বর্ণনা করতে পারবে। এক্সপ্লেইন দ্য ইউজ অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির ইউজ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। ন্যারেট দ্য ইম্পর্টেন্স অফ ইলেকট্রিসিটি, এবং ইলেকট্রিসিটির ইম্পর্টেন্ট বা গুরুত্বটা কি সেটা বর্ণনা করতে পারবে। See the following pictures. তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই ছবিগুলোর সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত আছো এবং দুটোটা ছবি আমাদের লেসন 3 রিনিউয়েবল এনার্জি সোর্সেস 3। সো এই ইয়াগুলো আমাদের কি করে, কি বোঝায়? What type of energy sources are they? এই যে দুটো এনার্জি সোর্সেস এর ছবি দেখতে পাচ্ছি, এগুলো কি ধরনের এনার্জি সোর্সেস, এই বিষয়টাই জানার জন্য আমরা এই টেক্সটটা পুরোটা পড়ব। আরো দুটো এনার্জি সোর্সেস আসছে এবং তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে হোয়াট টাইপ অফ এনার্জি সোর্সেস আর দে। So students, today our lesson is renewable energy. তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি যে রিনিউয়েবল এনার্জি সোর্সে সাধারণত দুই প্রকার।
একটা হচ্ছে রিনিউয়েবল আর একটা হচ্ছে নন রিনিউয়েবল। তোমরা দেখতে পাচ্ছ এক পাশে রয়েছে উইন্ড, জিওথার্মাল, সোলার, হাইড্রো পাওয়ার, বায়োমাস, এবং অন্য পাশে রয়েছে অয়েল, কোল, ন্যাচারাল গ্যাস, নিউক্লিয়ার। তার মানে রিনিউয়েবল এনার্জি সোর্সেস হচ্ছে উইন্ড, জিওথার্মাল, সোলার, হাইড্রো পাওয়ার, বায়োমাস, আর নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস হচ্ছে অয়েল, কোল, ন্যাচারাল গ্যাস, নিউক্লিয়ার। তার মানে এই ছবিটা দিয়ে আমরা, এই পিকচারটা দিয়ে আমরা রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল এনার্জি সোর্সেসটা খুব ভালোভাবে বুঝলাম। ছবি দেখতে পাচ্ছ স্টুডেন্টস, একটা হচ্ছে পেট্রোলিয়াম, আরেকটা ছবি হচ্ছে কয়লা বা কোল, আরেকটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। চলে আসলো আমাদের ফার্স্ট টেক্সট, চলে আসলো আমাদের টেক্সটের ফার্স্ট প্যারা। তোমরাও একটু বই খুলে বসো, আমরা একটু টেক্সটটা বুঝবো। টেক্সটটা বুঝলে পুরো টেক্সটটা সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া হবে। আচ্ছা স্টুডেন্ট, তোমরা খেয়াল করে দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেন পরে আগে আমরা টেক্সট পড়ি। Countries of the world rely heavily on petroleum, coal and natural gas for their energy sources. আমাদের বিশ্বের যে দেশগুলো আছে সেগুলো মারাত্মকভাবে নির্ভর হয়ে আছে পেট্রোল, কোল, ন্যাচারাল গ্যাস ফর দেয়ার এনার্জি সোর্সেস। তাদের এনার্জি সোর্সেসের জন্য এই এনার্জি সোর্সেসের উপর তারা ভীষণভাবে ডিপেন্ড হয়ে আছে। There are two major types of energy sources, renewable and non-renewable. সাধারণত দুইটি প্রধান এনার্জি সোর্সেস আছে আমাদের এনভায়রনমেন্টে। একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস এবং আরেকটা হচ্ছে নন রিনিউয়েবল, নবায়নযোগ্য শক্তির উৎস, আরেকটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস। হাইড্রোকার্বন আর ফসিল ফুয়েলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। এর মধ্যে হাইড্রোকার্বন এবং ফসিল ফুয়েল হচ্ছে জীবাশ্ম জ্বালানি, হাইড্রোকার্বন তোমরা তো জানোই এক ধরনের গ্যাস। এগুলো হচ্ছে নন রিনিউয়েবল সোর্সেস, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস আমাদের শক্তির উৎসগুলোর মধ্যে। রিলায়েন্স অন দেম পসেস রিয়েল বিগ প্রবলেমস। এগুলোর উপর নির্ভর করা বা একদম এগুলোর উপর নির্ভর করে বসাটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। First, fossil fuels such as oil, coal, gas, etc. are finite energy sources and the world eventually will run out for them. কি বলেছে যে প্রথমত দেখা যায় যে ফসিল ফুয়েলের মধ্যে যেগুলো আছে, যে অয়েল, গ্যাস এবং কোল এক্সেট্রা, এগুলো হচ্ছে আমাদের ফাইনিট এনার্জি, মানে সীমিত এনার্জি, এগুলো শেষ হয়ে যাবে অদূর ভবিষ্যতে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইভেন্চুয়ালি উইল রান আউট অফ দেম, এবং আমাদের পুরো বিশ্ব এক সময়ে কি হয়ে যাবে, এগুলো শেষ হয়ে যাবে এবং আমরা আর এগুলো ইউজ করতে পারবো না। সেকেন্ডলি, দ্বিতীয়ত, দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য কামিং ডিকেডস। এবং দ্বিতীয়ত বলা হয়েছে যে এই যে নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, কোল, অয়েল, পেট্রোলিয়াম, এগুলো কি হচ্ছে, এগুলো অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়ছে আগামী দশকের মধ্যে এগুলো অনেক বেশি হয়ে পড়ছে, অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়ছে, অনেক বেশি দামি হয়ে পড়ছে, কস্টলি হয়ে পড়ছে। and to beginning for the environment, and to damaging for the environment, এবং এগুলো এনভায়রনমেন্টের জন্য এগুলো অনেক বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে। Thirdly, তৃতীয়ত, fossil fuels have direct polluting impacts on Earth's environment causing global warming. তৃতীয়ত, এই ফসিল ফুয়েলগুলো, জীবাশ্ম জ্বালানিগুলো, অয়েল, তেল, গ্যাস, এগুলো কি করতেছে, হ্যাভ ডিরেক্ট পলিউটিং, এগুলো সরাসরি আমাদের পরিবেশকে দূষিত করছে এবং পরিবেশের দূষণের উপর প্রভাব রাখছে, ইম্প্যাক্ট অন আর্থস এনভায়রনমেন্ট, এবং যা কিনা আমাদের পুরো পৃথিবীর পরিবেশের উপর এমন প্রভাব পড়ছে যার কারণে কজিং গ্লোবাল ওয়ার্মিং, আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর সৃষ্টি হচ্ছে। ইন কন্ট্রাস্ট, রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাচ অ্যাজ উইন্ড and solar energy are
constantly and naturally replenished and never run out. কি বলেছে পক্ষান্তরে, ইন কন্ট্রাস্ট পক্ষান্তরে রিনিউয়েবল এনার্জি সোর্সেস যেমন বাতাস, সূর্যের আলো, সূর্যের শক্তির উৎস সূর্যের আলো, আর কনস্ট্যান্টলি, আর এগুলো হচ্ছে অনবরত, অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড, এবং প্রাকৃতিকভাবে কি স্টুডেন্টস, এবং প্রাকৃতিকভাবে দেখা গেছে যে এগুলো কখনো শেষ হবার নয়। ওকে স্টুডেন্টস, এবং রিপ্লেনিশ অ্যান্ড নেভার রান আউট, এবং কখনোই এগুলো শেষ হবে না, এবং কখনোই এগুলো নেভার রান আউট, কখনোই শেষ হবে না, এগুলো অনবরত চলতে থাকবে। পরের স্লাইড এবং নেক্সট যে প্যারা, মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম দ্য সান। আমাদের যে বেশিরভাগ নবায়নযোগ্য শক্তির উৎস এগুলো আসে সাধারণত সরাসরি এবং কখনো বা সরাসরি নয় সূর্যের আলো থেকে। সানলাইট or solar energy can be used for heating and lighting homes. সানলাইট বা সোলার এনার্জি, সূর্যের আলো বা সূর্যের শক্তি, সেটা সাধারণত আমরা সেটা ব্যবহার করতে পারি ঘরের আলোর কাজে, এবং ঘরকে কি বলে হিটিং, তাপ, ঘরকে উষ্ণ রাখার জন্য। ফর জেনারেটিং ইলেকট্রিসিটি অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, এবং এগুলো সূর্যের আলোকে আমরা ব্যবহার করতে পারি ইলেকট্রিসিটি হিসাবে, এবং আমাদের যে বাণিজ্যিকভাবে বা ইন্ডাস্ট্রিয়াল শৈল্পিকভাবে যে অন্যান্য ব্যবহার আছে সেগুলো আমরা করতে পারি সানলাইট ব্যবহার করে। দ্য নেক্সট প্যারা, দ্য সানস হিট ড্রাইভস দ্য উইন্ড অ্যান্ড দ্য উইন্ড এনার্জি ক্যান বি ক্যাপচার্ড উইথ উইন্ড টারবাইন্স টু প্রডিউস ইলেকট্রিসিটি। এখানে কি বলেছে দেখো স্টুডেন্টস, দ্য সানস হিট ড্রাইভস দ্য উইন্ড, সূর্যের আলো বাতাসকে ত্বরান্বিত করে, অ্যান্ড দিস উইন্ড এনার্জি, এবং এই যে বাতাসের যে শক্তির উৎসটা আছে, বাতাস থেকে যে শক্তির উৎসটা পাওয়া যায়, ক্যান বি ক্যাপচার্ড, সেটাকে দখল করা যায় বা সেটাকে আয়ত্তে আনা যায় উইথ উইন্ড টারবাইন্স টু প্রডিউস ইলেকট্রিসিটি। একটা উইন্ড টারবাইন নামে একটা যন্ত্র আছে, সেই উইন্ড টারবাইনের মাধ্যমে সেটা বাতাসের যে শক্তিটাকে সেটাকে আয়ত্তে এনে সেখান থেকে আমরা কি উৎপাদন করতে পারি, ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারি, টু প্রডিউস ইলেকট্রিসিটি। দেন দ্য উইন্ড অ্যান্ড দ্য সান হিট কজ ওয়াটার টু এভাপোরেট। তারপর কি হয় স্টুডেন্ট দেখো, বাতাস এবং সূর্যের তাপ দুটো মিলে কি সৃষ্টি হয় ওয়াটার টু এভাপোরেট, এবং তখন বাতাস এবং সূর্যের তাপ মিলে পানিকে এভাপোরেট করা হয়, পানিকে বাষ্পায়িত করা হয়, এত বেশি তাপ সৃষ্টি হয় যার কারণে পানি বাষ্পায়িত হয়। When the water vapor turns into rain or snow and flows downhill into rivers or streams, its energy can be captured as hydroelectric energy. স্টুডেন্টস, তাহলে কি বোঝা গেল যে যখন আমাদের এই ওয়াটার ভ্যাপিউর, যখন আমাদের এই পানিটা বাষ্প হয়ে যাবে, তখন সেটা কি হবে, টার্নস ইনটু রেইন, তখন সেটা বৃষ্টিতে পরিণত হবে, অর স্নো অথবা বরফে পরিণত হবে, অ্যান্ড ফ্লোজ ডাউনফল, এবং সেটা পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসবে, ইনটু রিভার অর স্ট্রিম, নদীতে অথবা ঝর্ণার ধারা হয়ে। ইটস এনার্জি ক্যান বি ক্যাপচার্ড অ্যাজ হাইড্রো ইলেকট্রিক এনার্জি, এবং তখন এই শক্তিটাকে ক্যাপচার করা যায় বা আয়ত্তে আনা যায় যে শক্তি হিসেবে, তাকে বলা হয় হাইড্রো ইলেকট্রিক এনার্জি। বোঝা গেল স্টুডেন্টস? এর পরের প্যারা আসি। অ্যালং উইথ দ্য রেইন অ্যান্ড স্নো, সানলাইট কজেস প্ল্যান্টস টু গ্রো। কি বলেছে, বৃষ্টি এবং বরফের বরাবর সূর্যের আলো কি করতে পারে, প্ল্যান্টকে বাড়াতে পারে, অর্থাৎ আমাদের যে গাছপালা আছে গাছপালা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। প্ল্যান্টস প্রডিউস biomass which again can be turned into fuels such as firewood, alcohol, etc. Identified as bioenergy. কি বলেছে দেখো স্টুডেন্টস, plants produce biomass.
বায়োমাস প্লান্টস কি করতে পারে, প্রডিউস বায়োমাস উৎপাদিত করতে পারে। বায়োমাসও হচ্ছে এক ধরনের গ্যাস, which again can be turned into যা কিনা পরিণত হয় ফুয়েলস জ্বালানি হিসাবে, such as firewood যেমন ধরা যায় ফায়ারউড মানে জ্বালানি কাঠ, অ্যালকোহল ইত্যাদি। এবং এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, বিশেষভাবে চিনতে পারি বায়ো এনার্জি হিসেবে। সো স্টুডেন্টস, আমরা নেক্সট স্লাইডে যাই। Next para. Scientists have identified hydrogen as another form of renewable energy sources. বিজ্ঞানীরা এর ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছে হাইড্রোজেনকে। হাইড্রোজেন হচ্ছে আমাদের আরেক ধরনের রিনিউয়েবল এনার্জি সোর্সেস। অর্থাৎ শুধু সানলাইটে না, হাইড্রোজেনকেও আমরা নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচনা করতে পারি, কারণ সায়েন্টিস্টরা পরীক্ষা করে তাই আইডেন্টিফাই করেছে। ইট ইজ দ্য মোস্ট অ্যাবাউন্ডেন্ট এলিমেন্ট ইন নেচার। এটা হচ্ছে প্রকৃতিতে সবচেয়ে অ্যাবাউন্ডেন্ট মানে অসীম, যা শেষ নেই, বিশাল একটা উপাদান যার কোনো শেষ নেই। বাট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ এ গ্যাস। কিন্তু এটাকে আলাদাভাবে যদি শুধু এটাকে আলাদাভাবে এটাকে আমরা করতে পারি না, এটা আলাদাভাবে কোনো অস্তিত্ব নাই। এটার সাথে আমাদের কোনো কিছু মিক্স আপ করতে হয়, তারপর এটাকে গ্যাসে পরিণত করা যাবে। এই জন্য এই কথাটা এখানে বলেছে, বাট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ গ্যাস। এটাকে আলাদাভাবে কোনো গ্যাস হিসাবে বা শক্তির উৎস হিসাবে আমরা পাবো না, এটার সাথে কিছু আমাদের কম্বাইন করতে হবে। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস। এই তো দেখো চলে এসছে, কি বলেছে, এটা সর্বদা কি হয়, কম্বাইন থাকে, মিশ্রিত থাকে অন্যান্য উপাদানের সাথে, সাচ অ্যাজ উইথ অক্সিজেন টু মেক ওয়াটার। কারণ এই হাইড্রোজেনের সাথে যদি আমরা অক্সিজেন মিক্স করি তাহলে তা কি হয়, পানি তৈরি হয়। ওকে স্টুডেন্টস, হাইড্রোজেন সেপারেটেড ফ্রম অ্যানাদার এলিমেন্ট। হাইড্রোজেন যদি কি আমি হাইড্রোজেনকে আলাদা করি তাহলে আরেক ধরনের উপাদান হিসেবে আমরা এটাকে কাজে লাগাতে পারবো, ক্যান বি বার্ন অ্যাজ এ ফুয়েল টু প্রডিউস ইলেকট্রিসিটি। এবং এটাকে যদি আমরা তখন বার্ন করি মানে পোড়াই, তখন এটা জ্বালানি হিসেবে কি উৎপাদন করে, ইলেকট্রিসিটি উৎপাদন করে। তাহলে দেখো স্টুডেন্টস, আমাদের রিনিউয়েবল এনার্জি কত ভাবে আমাদের শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে, শুধু আমাদের ব্যবহার করার ফর্মুলা জানতে হবে। যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে আমরা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করতে পারবো না এবং ভবিষ্যতে আমরা অন্ধকার পৃথিবীতে পরিণত হব। নেক্সট প্যারা, our Earth's interior contains molten lava which gives off extreme heat. কি বলেছে দেখো, আমাদের পৃথিবীর অন্তর্ভাগে কি থাকে, পৃথিবীর অন্তর্ভাগে কন্টেইন করে মোল্টেন লাভা, গলিত লাভা। মোল্টেন মানে হচ্ছে গলিত, লাভা তো জানোই এক ধরনের পদার্থ, গলিত লাভা অগ্নিয় পদার্থ। হুইচ গিভস অফ এক্সট্রিম হিট, যা থেকে প্রচন্ড পরিমাণ তাপ পাওয়া যায়। দিস হিট inside the earth produces steam and hot water which can be tapped a geothermal energy to produce electricity for heating homes etc. কি বলেছে স্টুডেন্ট, খেয়াল করে দেখো যে this heat inside the earth produce steam and hot water. এটার যে তাপ, এই তাপের কারণে আমাদের পুরো পৃথিবী কি হয়, উষ্ণ হয় এবং পৃথিবীর পানি গরম হয়ে যায়। which can be tapped, যা কিনা আমরা ট্যাপ করতে পারি অ্যাজ এ জিওথার্মাল এনার্জি হিসাবে, এবং টু প্রডিউস ইলেকট্রিসিটি ফর হিটিং হোমস। এবং ঘরকে উষ্ণ রাখার জন্য, শীতপ্রধান দেশে সাধারণত ঘরকে একটু উষ্ণ রাখতে হয়, তখন আমরা রুম হিট করার জন্য এই শক্তির উৎসটাকে, জিওথার্মাল এনার্জিটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কিভাবে আসো জিওথার্মাল, তোমরা বুঝে গেলে এর মধ্যে। এর পরের প্যারায় আসো, ওশেন এনার্জি কামস ফ্রম সেভারাল সোর্সেস। ওশেন মানে মহাসাগর, সাগর বা মহাসাগরে যে শক্তির উৎস আছে সেটা আসে বিভিন্ন উৎস থেকে। ওশেন ফোর্স অফ টাইড অ্যান্ড ওয়েভ ক্যান be used to produce energy.
মহাসাগর থেকে মহাসাগরের যে শক্তির উৎস আছে স্রোত এবং ঢেউ এবং স্রোত, এগুলো থেকে এক ধরনের এনার্জি সোর্সেস পাওয়া যায়। এই ওশানের মহাসাগরের স্রোত এবং ঢেউয়ের কারণে ক্যান বি ইউজ টু প্রডিউস এনার্জি। এগুলোকে আমরা যদি ব্যবহার করি তাহলে এগুলোকে থেকে আমরা শক্তি উৎপাদন করতে পারবো। দ্য সারফেস অফ ওশেন গেটস মোর হিট ফ্রম দ্য সান দেন দ্য ওশেন ডেপথ। কি বলেছে? সারফেস অফ ওশেন, মহাসাগরের যে উপরের অংশটা যা আমাদের চোখে দেখা যায়, সেই উপরের অংশটা গেটস মোর হিট, এটা অনেক বেশি উত্তপ্ত হয়। কেন? ফ্রম দ্য সান দেন দ্য ওশেন ডিপ, সূর্যের আলো সরাসরি ভাবে ওশেনের উপর পড়ে, যার কারণে সারফেস অফ দ্য ওশেন অনেক বেশি উষ্ণ হয়ে যায়, অনেক বেশি হট হয়ে যায়। তার তুলনায় ওশেনের যে ডেপথ অর্থাৎ মহাসাগরের যে গভীর আছে সেটা অনেক বেশি ঠান্ডা। দিস টেম্পারেচার ডিফারেন্স ক্যান বি ইউজড অ্যাজ এনার্জি সোর্স টু। এই যে শক্তিটা আছে সারফেস অফ ওশেনের যে শক্তিটা আছে, সেই টেম্পারেচারটাকে, সেই তাপমাত্রাকে যদি আমরা ডিফারেন্স করি, ক্যান বি ইউজ, তখন আমরা ব্যবহার করতে পারবো শক্তির উৎস হিসাবে, শক্তির আরেকটি উৎস হিসাবে আমরা সেটা ব্যবহার করতে পারবো। তাহলে স্টুডেন্ট তোমরা দেখতে পেলে যে এই যে খুব বেশি কঠিন না এই টেক্সটটা থেকে আমরা জানতে পারলাম যে আমরা রিনিউয়েবল এনার্জি সোর্সেস গুলোকে কিভাবে এনার্জি সোর্সেস হিসেবে আমরা কাজে লাগিয়ে বর্তমানে আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে এই রিনিউয়েবল এনার্জি সোর্সেস এর উপর ডিপেন্ড করতে পারি। কারণ নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস গুলো হচ্ছে আমাদের নেভার রান আউট, এগুলা non-renewable energy sources will be finished within few decades এবং it will be costly very soon. আমাদের পক্ষে হয়তো বা এটা কেনা অদূর 2 বা 3 দশক পরে এটা সম্ভবও হবে না, এত বেশি কস্টলি হয়ে যাবে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা এই প্যাসেজটা খুব ভালোভাবে বুঝলে। এবার আসো আমরা আরেকটু কাজ দেখি যে আমরা আর কি কি, এটার যে ওয়ার্ড এবং এর মিনিং গুলো আমি দাঁড় করিয়েছি সেগুলো আমরা একটু দেখবো। Now read the following words and try to understand the meaning. First one, fossil. Fossil means relic or animal embedded in rock. Fossil মানে হচ্ছে ধ্বংসাবশেষ অথবা জীবাশ্ম বলা হয় যেটাকে, যা প্রাণীর জীবের অংশবিশেষ থেকে যেটাকে পাওয়া যায়। Animal embedded in rock. Next is fuel. Fuel means material such এমন কি এক উপাদান such as coal, gas or oil that is burned to produce heat or power. ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, যা বাংলা অর্থ জ্বালানি, যা এগুলো এমন এক উপাদান যেমন কয়লা, গ্যাস অথবা অয়েল, যা কিনা পোড়ালে কি পাওয়া যায়? শক্তি বা তাপ পাওয়া যায়। নেক্সট, রিলায়েন্স মানে নির্ভরতা। its meaning আসে dependence on or trust in someone or something, কোনো কিছুকে বিশ্বাস করা বা কোনো মানুষ বা কোনো কিছুর উপর নির্ভর করা। নেক্সট ইজ পজ মানে ঘটানো, টু কজ সামথিং, কোনো কিছু ঘটানো, স্পেশালি আ প্রবলেম অর ডিফিকাল্টি, কোনো প্রবলেম বা কোনো ডিফিকাল্টি ঘটানোটাই হচ্ছে পজ। এরপর আসো ফাইনিট মানে হচ্ছে সীমিত, লিমিটেড ইন সাইজ অর এক্সটেন্ট। নেক্সট ডিকেড মানে দশক, 10 বছর এক ডিকেড, এ পিরিয়ড অফ 10 কনসিকিউটিভ ইয়ার্স, 10টা নির্ধারিত 10টা বছরকে 1 ডিকেড বলা হয়। ইম্প্যাক্ট মানে আমরা জানি যে নির্ভরতা, দ্য পাওয়ার টু ব্রিং অ্যাবাউট এ রেজাল্ট অর অন অ্যানাদার। ইম্প্যাক্ট মানে প্রভাব, নির্ভরতা না, প্রভাব। এটা এমন একটা ক্ষমতা যা কিনা বের করে আনে কোনো ফলাফল এক পর্যায় থেকে আরেক পর্যায়ে। এরপরে আসো কন্ট্রাস্ট বলতে আমরা সাধারণত কি বুঝি? কন্ট্রাস্ট মানে হচ্ছে পার্থক্য, দ্য স্টেট অফ বিং স্ট্রিংলি ডিফারেন্ট ফ্রম সামথিং এলস, অর্থাৎ কোনো কিছু একটা কিছু থেকে আরেকটা কিছু ডিফারেন্সেসটাকে বোঝানোটাকে বলা হয় কন্ট্রাস্ট। নেক্সট আসো কনস্ট্যান্টলি, অনবরত, অসীমটাকে বলা হয় কনস্ট্যান্টলি ওভার এ পিরিয়ড অফ টাইম। রিপ্লেনিশ, ফিল্ড আপ অ্যাগেইন, রিপ্লেনিশ মানে এটাকে পুনরায় আবার কি করা যায়? ভরা যায় বা এটাকে আবার ফিল আপ করা যায়, এই জন্য রিপ্লেনিশ মিনস ফিল্ড আপ অ্যাগেইন।
টারবাইন হচ্ছে একটা যন্ত্রের নাম। An engine that has a part with blades that are caused to spin by pressure from water, steam or air. কি বলেছে, এমন একটা যন্ত্র যে যন্ত্রগুলো ব্লেড দ্বারা তৈরি, পার্ট উইথ ব্লেড, দ্যাট আর কজ টু স্পিন বাই, যা কিনা ঘুরে এবং প্রেসার তৈরি করে, পানির থেকে প্রেসার তৈরি করে, স্টিম থেকে, তাপ থেকে এবং বাতাস থেকে, যার কারণে এনার্জি উৎপাদিত হয়। স্টুডেন্টস, এর পরেরটায় দেখে আরো কিছু আমাদের ওয়ার্ড মিনিং আছে। এভাপোরেট হচ্ছে বাষ্পায়িত, টার্ন ফ্রম লিকুইড ইনটু ভ্যাপিওর, অর্থাৎ তরল কোনো পদার্থ থেকে বাষ্প হওয়াটাকে বলা হয় এভাপোরেট। ভ্যাপিওর ওই একই, ভ্যাপিওর মানে হচ্ছে বাষ্প, এই লিকুইড সাবস্টেন্স ডিফিউজড ইন দ্য এয়ার, একটা তরল পদার্থ যখন বাতাসে বাষ্পায়িত হয় তখন সেটাকে ভ্যাপিওর বলা হয়। ডাউনহিল, পাহাড়ের গা বেয়ে নেমে আসা, টুয়ার্ডস দ্য বটম অফ এ হিল অর মাউন্টেন। স্ট্রিম মানে ঝর্ণাধারা, এ কন্টিনিউয়াস ফ্লো অফ লিকুইড, তরল পদার্থের অনবরত নিচে ধাবিত হওয়াটাকে বলা হয় স্ট্রিম। Hydroelectric relating to or denoting the generation of electricity using flow of water. কি বলেছে, এটা সাধারণত নির্ভর করে ইলেকট্রিসিটি জেনারেটর মাধ্যমে, যা কিনা পানির ফ্লো থেকে এই হাইড্রোইলেকট্রিক শক্তিটা, এনার্জি সোর্সেসটা উৎপাদিত হয়। এরপরে আসো অ্যাবাউন্ডেন্ট মানে হচ্ছে প্রচুর বা অসীম, এক্সিস্টেন্ট অর অ্যাভেলেবল ইন লার্জ কোয়ান্টিটিস, অর্থাৎ যা কিনা পর্যাপ্ত এবং বিশাল কোয়ান্টিটিতে আছে তাকেই বলা হয় অ্যাবাউন্ডেন্ট। এলিমেন্ট মানে উপাদান, অ্যান এসেনশিয়াল অর ক্যারেক্টারিস্টিক পার্ট অফ সামথিং, কোনো কিছুর অত্যন্ত প্রয়োজনীয় অথবা বৈচিত্র্যপূর্ণ অংশ বিশেষকেই বলা হয় এলিমেন্ট। কম্বাইন মানে হচ্ছে সংযুক্ত বা সম্পৃক্ত, জয়েন অর মার্জ টু ফর্ম এ সিঙ্গেল ইউনিট। কম্বাইন মানে হচ্ছে কোনো কিছু যুক্ত হওয়া বা একসাথে সংযুক্ত হওয়া, একটা সিঙ্গেল ইউনিট তৈরি করা, সংযুক্ত হয়ে একটা সিঙ্গেল ইউনিট তৈরি করা। এরপরে আসো জিওথার্মাল মানে রিলেটিং টু অর প্রডিউসড বাই দ্য ইন্টারনাল হিট অফ দ্য আর্থ। কি বলেছে, জিওথার্মাল মানে হচ্ছে এটা রিলেটেড অথবা প্রডিউস, এটা উৎপাদিত হয় ইন্টারনাল হিট, অর্থাৎ অভ্যন্তরীণ যে তাপ সেটা পৃথিবী থেকে, সেটাকে বলা হয় জিওথার্মাল। টাইড মানে আমরা জানি স্রোত, দ্য অল্টারনেটিভ রাইজিং অর ফলিং অফ দ্য সি, সমুদ্রের ভিতর কোনো কিছু উত্থান পাথান বা আবার সেটাকে নেমে আসা, সেটাকেই বলা হয় রাইজিং অর ফলিং অফ দ্য সি। সমুদ্রেই একদম রেইজ হওয়া, উঠে যাওয়া, আবার সমুদ্রেই ধপাস করে পড়ে যাওয়া, সেটাই হচ্ছে টাইড। এর লাস্ট হচ্ছে ইন্টেরিয়র মানে হচ্ছে আভ্যন্তরীণ, দ্য ইনার পার্ট অফ সামথিং, কোনো কিছুর অভ্যন্তরীণ কোনো অংশকে বলা হয় ইনার পার্ট অফ সামথিং কে বলা হয় ইন্টেরিয়র। সো স্টুডেন্টস, এই ছিল আমাদের যে ওয়ার্ড মিনিং গুলো, সেগুলোর মিনিং এবং শব্দের এক্সপ্লেনেশন আমি সুন্দর করে তোমাদের জন্য এগুলো তৈরি করলাম, যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। পুরো টেক্সটটা আবার পড়বা, আমার ভিডিওটা বারবার দেখবা এবং মিস কিভাবে বুঝিয়েছি সেইভাবে তোমরা আবারও পড়বা। এরপর স্টুডেন্ট দেখো কি বলেছে, স্টুডেন্টস ট্রাই টু অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে যে কোশ্চেন গুলো আছে সেগুলো অবশ্যই তোমরা নোটবুকে লিখে নাও। এই কোশ্চেন গুলো তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবা এবং লকডাউনের পরে আমি অবশ্যই তোমাদের কাছ থেকে জেনে নিব। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই রিনিউয়েবল এনার্জি সোর্সেস? রিনিউয়েবল এনার্জি সোর্সেস বলতে তুমি কি বুঝো? এরপরের কোশ্চেন, হোয়াট আর দ্য প্রবলেমস উইথ নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস? নন রিনিউয়েবল যে এনার্জি সোর্সেস গুলো আছে সেগুলোর সমস্যাগুলো কি কি? এর মধ্যে তোমরা নিশ্চয়ই জেনে গেছো সমস্যাগুলো কি কি। 3 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য মেজর ডিফারেন্সেস বিটুইন রিনিউয়েবল এন্ড নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস? প্রধান পার্থক্য কি? রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস এর মধ্যে পার্থক্য কি? মেজর ডিফারেন্সেস কি? তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আমি জানি খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবে। নোট ডাউন করে নাও।
ওকে, এবার আসো আমরা কি দেখি। সি দ্য ফলোইং ভিডিও ক্লিপ। একটা ভিডিও ক্লিপ তোমাদের দেখাবো আমাদের দেশে রিনিউয়েবল এনার্জি সোর্সেস এর জন্য কি কি করা হয়েছে। আমরা ভিডিওটা দেখব, দেখলে আমরা সুন্দর করে বুঝতে পারবো যে আমাদের দেশেও যে অনেক কাজ হচ্ছে। তোমরা দেখো, আমি ভিডিওটা ওপেন করছি। দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটির কাপ্তাই। 5 ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। প্রতি ইউনিটে উৎপাদন খরচ মাত্র 22 পয়সা। গ্যাস সংকটের কারণে দেশে আরো জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সম্ভাব্যতা যাচাই শুরুর দিকে কমিটি গঠন করেছিল মহাজোট সরকার। সেই কমিটি সুপারিশ করেছে বর্তমানে অবকাঠামো আর কাপ্তাই লেকের পানি দিয়েই 50 মেগাওয়াট করে আরো 2টি জলবিদ্যুৎ ইউনিট সম্ভব। এখানে 100 মেগাওয়াট করার জন্য সমস্ত ফ্যাসিলিটি আছে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শুধু আমাদের 2টা মেশিন বসাতে হবে এবং কন্ট্রোল রুমে জায়গা রাখা আছে এবং যে পাওয়ার যে মেশিন হবে, মেশিন হাউস যেটা বলে, সেটারও জায়গা আছে এবং ইনটেক করার জন্য যে জায়গা আছে সবই করা আছে আমাদের, শুধু 2টা মেশিন আমাদের বসাতে হবে আর কি। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান পিডিবি এবং এলজিইডি সহ বিভিন্ন সংস্থার সমীক্ষার ভিত্তিতে করা এই সুপারিশের পুনঃসমীক্ষার তাগিদও দেওয়া হয়েছে। কাপ্তাইয়ের পানি দিয়ে নতুন 100 মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্র ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আরো 250 মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্র হতে পারে। সম্ভাবনা কাজে লাগাতে দরকার বাস্তব উদ্যোগ। অন্যান্য জায়গায় যে হাইড্রো পাওয়ার করা যায় কিনা সেই ব্যাপারে আমরা প্রপোজাল দিচ্ছি গত বছরের লাস্টের দিকে আর কি। আমরা যেটা সাঙ্গু রিভারে এবং হলো যে মাতামুহুরি রিভারে এই স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই দেখলে যে আমরাও কিভাবে পানি নিষ্কাশন পানি বিদ্যুৎ কেন্দ্র পানি বিদ্যুৎ উৎপাদন করে রিনিউয়েবল এনার্জি সোর্সেস করতে পারি। ওকে স্টুডেন্টস, এবার কি আসলো, which of the renewable energy sources mentioned in the text have you heard of you? আচ্ছা, ছবি দেখতে পাচ্ছ, তোমরা বলো তো, একটু আগে এটার একটা ভিডিও ক্লিপ দেখলে এই ধরনের রিনিউয়েবল এনার্জি সোর্সেস কে কি সোর্সেস বলা হয়? রাইট স্টুডেন্ট, দেখো চলে আসছে হাইড্রোলিক পাওয়ার স্টেশন। Where is the CHT is the project located? এই যে হাইড্রোলিক পাওয়ার সোর্সেস, এটার প্রজেক্টটা কোথায় অবস্থিত? একটু আগে আমরা জানলাম, নিশ্চয়ই ভিডিওটা দেখে সুন্দর করে অ্যান্সার করে দাও। লকডাউনের পরে আমি প্রত্যেকটা অ্যান্সার তোমাদেরকে জিজ্ঞাসা করব। When did it start operation? কখন এটার অপারেশন বা কখন এই কাজটা শুরু করা হয়? What is the name of the project? এই প্রজেক্টটার নাম কি? How many units are working there? ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো এর মধ্যে তৈরি করে ফেলেছ। Read the dialogue from the text from Mr. Barun. What are you reading, Raju? Dash. Now I have got the point. এখানে আমাদের একটা কোশ্চেন চলে আসলো, why is renewable energy called green energy? কেন রিনিউয়েবল এনার্জিটাকে গ্রিন এনার্জি বলা হয়? এটাও তোমাদের কাছে থাকলো, তোমরা অবশ্যই এই উত্তরটা নিশ্চয়ই তৈরি করবে। রিড দ্য ডায়ালগ নং ই ফ্রম EFT পেজ 139। একটা ডায়ালগ আছে, দেখো এই ডায়ালগটাতে ফিল ইন দ্য গ্যাপ করতে বলেছে। আমরা দেখি এই ডায়ালগের ফিল ইন দ্য গ্যাপ গুলো আমরা করতে পারি কিনা। প্রথমটা দেখো, এ বলছে হোয়াটস উইন্ড এনার্জি, বি বলছে ইটস ওয়ান অফ দ্য রিনিউয়েবল এনার্জি সোর্সেস। আবার এ বলছে ওয়াই ইট কলড, কি হতে পারে, গ্রিন এনার্জি। কেন এটাকে গ্রিন এনার্জি বলা হয়? বি অ্যান্সার দিচ্ছে ওয়েল ইটস গ্রিন এনার্জি বিকজ ইট হেল্পস আস কিপ দ্য আর্থ গ্রিন, আই মিন ইট ডাজ নট হার্ম এনভায়রনমেন্ট when we produce and use it. তারপরে বলছে I see then it must be a clean source of energy. তখন বি বলছে exactly, ঠিক বলেছো, and that's why it is called clean energy. গ্রিন এনার্জির অ্যান্সার তোমরা এখানে পেয়ে গেলা। এরপর স্টুডেন্ট তোমরা দেখো, আমি তোমাদেরকে একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দিচ্ছি।
এখানে আমি তোমাদের জন্য কিছু অবজেক্টিভ কোশ্চেন রেখেছি। কোশ্চেনগুলো তোমরা অবশ্যই অ্যান্সার করবে। এগুলো সব বারবার ভিডিওটা দেখে অবজেক্টিভ কোশ্চেনগুলো আমি খুব স্লোলি এগুলো 1 to G এই পার্টে এবং এখানে আছে আরো অবজেক্টিভ কোশ্চেন। আমি তোমাদের আস্তে আস্তে পুরোটা দেখাচ্ছি, তোমরা এগুলো থেকে অবজেক্টিভ কোশ্চেনগুলো অ্যান্সার করবে। ভিডিওটা দেখে দেখে অবজেক্টিভ কোশ্চেনগুলো সব সুন্দরভাবে অ্যান্সার করবা, যাতে করে তোমরা সুন্দরভাবে এগুলো অ্যান্সার দিতে পারো এবং লকডাউনের পরে মিসকে দেখাবা। ওকে স্টুডেন্টস, ভিডিওটা বারবার দেখে এই অবজেক্টিভ কোশ্চেনগুলোর অ্যান্সার করা আমি চাই। এটা তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। এবার আসো স্টুডেন্টস, ডিসকাস দ্য ফলোইং পয়েন্টস ইন দ্য পেয়ার। এই পয়েন্টটা তোমরা করতে পারো, না করলে অসুবিধা নাই। তারপর জেনে রাখো যে এক্সপ্লেইন দ্য ইউজ অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি কিভাবে ইউজ করতে হয় তা ব্যাখ্যা করতে হবে। ন্যারেট দ্য ইম্পর্টেন্স অফ ইলেকট্রিসিটি, বর্ণনা করতে হবে ইলেকট্রিসিটির গুরুত্ব। এলুসাইডেট দ্য ফেলিউর অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি জেনারেশন কিভাবে ফিউচার ইলেকট্রিসিটি জেনারেশন আমরা করতে পারি, আরো বেশি ভালো করতে পারি সেটা। ডিসক্রাইব দ্য অল্টারনেটিভ সোর্সেস অফ পাওয়ার। সো স্টুডেন্টস, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, খুব সহজ একটা হোমওয়ার্ক, একটু ভালো করে একটু দেখো। আমার বেশ কিছু ভালো স্টুডেন্ট আছে, তারা নিশ্চয়ই এই হোমওয়ার্কটা করবে। Both South and North Dhaka City Corporation are installing solar panels instead of conventional lights to illuminate roads in many areas. কি বলেছে, দক্ষিণ এবং উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের বেশ কিছু এরিয়াতে কি করেছে, সোলার প্যানেল করেছে, কনভেনশনাল লাইটের পরিবর্তে সোলার প্যানেল ব্যবহার করা শুরু করেছে, যাতে করে টু এলুমিনেটস রোড টু ইন মেনি এরিয়াস, অর্থাৎ পুরো রোডের আলোকসজ্জিত করা যায়। So write a letter to the editor of daily newspaper. So daily newspaper এডিটরকে তোমাকে লিখতে বলেছে, appreciating initiatives and saying why this should be followed by the other city authorities. এটাকে এপ্রিশিয়েট করে তোমাকে নিউজ এডিটরের কাছে লিখতে বলা হয়েছে এবং কেন তুমি অন্যান্য সিটি কর্তৃপক্ষরাও এই জিনিসটা করবে বলে তুমি তাদেরকে পরামর্শ দিবে, এরকম করে একটা চিঠি লিখবে। ওকে স্টুডেন্টস, আমরা একদম শেষ চলে গেলাম কন্টেন্টে। লাস্ট লাইট, লট অফ ফ্লাওয়ার উইশেস টু ইউ, থ্যাংকস টু অল, and thanks to watching my content. Thank you, students.